যে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ বিশেষ কিছু রাজনৈতিক মামলা আছে, বা রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক এবং বা অন্যান্য ক্ষেত্রে অপরাধীদের মামলা, সেটাও বেশ কিছু সময় এমনকি দেখা যায় রাত্রেবেলাও কোর্ট খুলে সেটার বিচার হয়। আমি বললাম না, এই সমস্ত জিনিস একটাই জিনিসের উপরে ভিত্তি করে আছে, সেটা হচ্ছে সদিচ্ছা অভাব রয়েছে সরকারে। তাই জন্য উনি যে কাজগুলো করা, উনার যে কাজগুলো করা উচিত ছিল সেই কাজগুলো উনি না করে এই খেলা মেলাগুলো করে গেছেন। তাই আজকে হাজার হাজার ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদেরকে আজকে টেনে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এই হচ্ছে 12-13টা বছর ধরে এই হচ্ছে সরকার উন্নতি করেছে বলেন তো? সরকার সরকার তো হাইকোর্ট বলে বা আদালত বলে তো উনি কিছুই মনেই করেন না। কালকে ধরুন যদি সুপ্রিম কোর্ট যদি রায় দিয়েও দিত, তাহলে উনি কি দিয়ে দিতেন? এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। সেটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার। তো আমি বললামই যে প্রধান বিচারপতি যিনি আছেন বর্তমানে, তিনি ওই আসনে বসবার পরেই বলেছিলেন যে আপনারা দেখবেন, এটা সংবাদপত্র বেরিয়েছিল যে আপনারা বিচারপতিদের উদ্দেশ্যে বলেছিলেন সুপ্রিম কোর্টের যে আপনারা দেখবেন যে তারিখ পে তারিখ যেন না হয়, যেন মামলার দ্রুত নিষ্পত্তি হয়। অথচ আমরা শুনেছি যে এই মামলার যে লিস্ট, সেটা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও একটি ভূমিকা থাকে। তো তাহলে এই ডিএ মামলা বারবারই যদি পিছিয়ে যায়, এবং এটা 2009 সালের পুরনো ব্যাপার বলে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিচ্ছেন না নাকি, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। কিছু না কিছু তো চলছে, যেটা আমরাও বুঝে উঠতে পারছি না। আমরাও এটাই ভাবছি, আমরাও এটাই চাইছি, এই ডিএ মামলার শুনানিটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সুরাহাটা বেরোবে। আমরা চাইছি যে আমরা আবেদন করব সুপ্রিম কোর্টকে, মহামান্য সুপ্রিম কোর্টকে, যে আপনি তাড়াতাড়ি এই জিনিস এইটাকে নিয়ে ভাবনা চিন্তা করুন, আর এই সুরাহাটা যত তাড়াতাড়ি হোক এটা আপনারা বার করার চেষ্টা করুন। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। জাস্টিসটা আমাদের প্রতি ডিনাই করা হচ্ছে, এবং সেটা যদি চলতেই থাকে, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে বোধ হয় এটাকে খুব সুপরিকল্পিতভাবেই করা হচ্ছে। এটা তো না চাইলেও তো আশঙ্কা করতেই হচ্ছে। আমি যতই ভাবি যে অন্য কোনো অঙ্ক নেই, কিন্তু দেখুন একইভাবে 13 বার যে হিয়ারিং হচ্ছে, 13 বারই 58 নম্বর 60 নম্বরে গিয়ে মামলাটা পড়ছে। এখানে আমি না চাইলেও তো মনে একটা সন্দেহের বীজ জানা পাচ্ছে যে অন্য কোনো অঙ্ক থাকলেও থাকতে পারে। देखिए, सबसे पहले तो ये बताना चाहूँगा कि ये जो डीए मामला सुप्रीम कोर्ट में चल रहा है, इसमें संग्रामी चौथमा जिसका पार्टी नहीं है, ये पहली बात। दूसरी बात, ये डीए मामला को देख रहे हैं, देख के ऐसा लग रहा है, सनी देओल का एक मूवी था, वो मूवी का नाम है दामिनी। उसमें सनी देओल ने जज को पूछा था कि उन्होंने यही बात कहा था कि तारीख पे तारीख ही मिलते आ रहा है। तो ये सुप्रीम कोर्ट से मैं ये सवाल पूछना चाहता हूँ कि आखिर ऐसा क्यों हो रहा है? एक एसएलपी दायर होगा कि नहीं दायर होगा, इसको डिसीजन लेने में कोई रॉकेट साइंस की जरूरत नहीं पड़ती है। इसको बस ये देखना है कि इसको दायर करना है कि नहीं करना, हाँ या ना। पता नहीं 3 साल होने को आया है, पता नहीं ऐसा क्या चल रहा है वहां पे कि इस पे तारीख चले हुए आ रहा है। तो ये मूवी में काफी पहले, दामिनी मूवी में सनी देओल ने कहा था, और ये चीज आज हम लोग देख रहे हैं कि तारीख पे तारीख ही होए जा रहा है। क्यों होगा ये चीज, ये सवाल तो हमें भी समझ में नहीं आ रहा है। लेकिन हाँ, इससे ये पता चल रहा है कुछ ना कुछ तो चल रहा है ऐसा, जिसके वजह से तारीख पे तारीख आते जा रहा है कंटिन्यू। देखिए, क्वेश्चन यहाँ पे कोर्ट के ऊपर क्वेश्चन नहीं उठा रहे हम लोग ये सिस्टम के बारे में पूछ रहे हैं कि आखिर ऐसा हो क्यों रहा है। आपको बता दें, ये जो मामला सुप्रीम कोर्ट में चल रहा है, ये 2009 के रोपा के ऊपर बेस करके हो रही है। 2009 का रोपा के बेस करके जो आपका उस टाइम का जो हम लोग का जो डियरनेस अलाउंस था, उसके ऊपर ये मामला चल रहा है। हाँ, सोचने की बात यह है, हाई कोर्ट में 6 बार राज्य सरकार थप्पड़ खा चुकी है, फिर उसके बाद अभी वो सुप्रीम कोर्ट में गई है। ये जो पैसा जो इस कोर्ट केस में लग रहा है, ये पैसा किसका पैसा है? ये पैसा है आम जनता का पैसा। सवाल यहाँ पे ये है, सरकार कहती है कि अगर मैं डीए दे दूंगी या हम लोग अगर सारी डीए मिटा दें तो सरकार दिवालिया हो जाएगा। सवाल यहीं पे वो खड़ा हो, यही सवाल मैं उनसे सरकार से पूछना चाहता हूँ, वो एक इस्तिहार दें और कहें कि डियरनेस अलाउंस का पैसा बाकी है केंद्र से। नहीं देंगे वो, क्यों? क्योंकि उनका एक भी पैसा बाकी नहीं है सेंट्रल से। असल बात यह है, सरकार देना नहीं चाहती है। उनके मन में ये बात है कि इनको अगर डीए देंगे तो খেলা মেলা कैसे करेंगे, খেলা মেলা কি করে হবে? সেই প্রশ্নটাই আমরাও জিজ্ঞেস করছি যে কেন আপনি দিচ্ছেন না, কেন নিজের কাজগুলো ঠিকঠাক করে করতে পারছেন না। যদি 13টা বছর ধরে উনি যদি নিজের কাজগুলো ঠিকঠাক করে করতেন, তো আজকে ছেলে মেয়েদেরকে রাস্তায় বসতে হতো?
তাদের চাকরিগুলো কোথায় গেল? এত এত টাকা কোথায় কোথায় গেল? असल विषय है बात यहाँ पे यही है, ये सरकार सिर्फ एक ही चीज की है 12-13 सालों में, किस तरह से यहाँ चोरी किया जाए और उसी का एक फैक्ट्री बनाया जा रहा है यहाँ पे। और ये जो नेता मंत्री आपको दिख रहे हैं ना धीरे धीरे जेल के तरफ जो जा रहे हैं, बस ये सरकार की यूनिवर्सिटी से पीएचडी डिग्री लिए हैं, चोरी में पीएचडी डिग्री लिया है इन्होंने, इसीलिए अब धीरे धीरे जेल के तरफ सब आगे बढ़ रहे हैं। আমরা তো এই কথাটাই বলছি, উনারা লিখিত আকারে এটা দেখান যে ডিএ টাকা বাকি রেখেছে কেন্দ্র। যদি ডিএ টাকা বাকি রেখে থাকে কেন্দ্র, আমরা বলছি উনার নেতৃত্বে আমরা দিল্লিতে গিয়ে বলবো সেন্ট্রালকে যে আমাদের ডিএটা অবিলম্বে মিটিয়ে দিতে। সেটা কি উনি করতে পারবেন? সরকারকে জিজ্ঞেস করছি, আপনি কি হলফনামা দিয়ে বলতে পারেন যে আমার এত টাকা ডিএতে বাকি রেখে দিয়েছে কেন্দ্র? যদি তা হয় আমরা ওনার নেতৃত্বে যাব সেন্টারে গিয়ে আমরা বলবো যে আমাদের মহার্ঘ ভাতাটা অবিলম্বে মিটিয়ে দিন। কিন্তু তা উনি করতে পারবেন না, কারণ কেন্দ্র কোনো টাকা কিন্তু বাকি রেখে নেই। আমি বললাম না, এই সমস্ত জিনিস একটাই জিনিসের উপরে ভিত্তি করে আছে, সেটা হচ্ছে সদিচ্ছা অভাব রয়েছে সরকারে। তাই জন্য উনি যে কাজগুলো করা, উনার যে কাজগুলো করা উচিত ছিল সেই কাজগুলো উনি না করে এই খেলা মেলাগুলো করে গেছেন। তাই আজকে হাজার হাজার ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদেরকে আজকে টেনে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এই হচ্ছে 12-13টা বছর ধরে এই হচ্ছে সরকার উন্নতি করেছে। বলেন তো সরকার এগিয়ে আছে পশ্চিমবাংলা? হ্যাঁ এগিয়ে আছে পশ্চিমবাংলা, ধর্নাতে এগিয়ে আছে, চুরিতে এগিয়ে আছে, দুর্নীতিতে এগিয়ে আছে পশ্চিমবাংলা। এই তো করে গেছেন 12 থেকে 13 বছর ধরে এই চলছে এখানে পশ্চিমবাংলায়। এটাই তো ভাবার বিষয় হচ্ছে, यही तो सोचने की बात है कि आम जनता इसके बाद कहाँ जाएगी। कहने की बात यह है, आज जो ये लड़के लड़कियां सब बैठे हुए, या आज जो हम लोग यहाँ रोड पे बैठे हुए हैं, आज अगर हमें डीए मिलता, आपको पता है डीए हमें अगर मिलता तो ये लाभ आम जनता को भी होती। अगर हमारा डीए 4% बढ़ेगा तो 4% में वृद्धि होगा, तो जो डेली मजदूरी कर रहे हैं उनकी भी दैनिक मजदूरी में वृद्धि होगी। इसका मतलब हमें वंचित करके ये पश्चिम बंगाल को पूरी तरह से वंचित किए जा रही है ये सरकार। ये सवाल हम आम लोगों को भी कहेंगे, समय आ गया है कि आप लोग भी बात में सोचिए, सरकारी कर्मचारी किस विषय पे बात कर रही है। यहाँ पे देखिए आप, 4 विषयों को लेकर हम लोग का मूलतः आंदोलन चल रहा है। एक डीए को लेकर है, दूसरा जितने भी रिक्त पद हैं सरकारी दफ्तरों में उन सब पे स्वच्छ हिसाब से स्थायी नियोग करना होगा। साथ ही साथ कॉन्ट्रेक्चुअल हिसाब से जितने भी कर्मचारी पश्चिम बंगाल के दफ्तरों में कार्य कर रहे हैं उन सब का स्थायीकरण करना होगा। साथ ही साथ डिटेलमेंट जो प्रतिहिंसामूलक जो ट्रांसफर किया गया है उसको जल्द से जल्द खत्म करना होगा। तो इसमें सिर्फ सरकारी कर्मचारियों के लिए नहीं है, मैं सवाल ये आम जनता से भी पूछता हूँ कि ये जो लड़के लड़कियां जो रास्ते पे बैठे हैं, किसी ना किसी के घर के बहू बेटी लड़के हैं किसी ना किसी घर से, आज अगर उनको नौकरी मिलती तो अपने परिवार को सही से देख पाते। ये अंधकार का समय देखने में मिल रहा है हम लोगों को। 13 साल से पश्चिम बंगाल में यही देखते हुए आ रहे हैं कि यहाँ पे खाली चोरी छोड़ के और कुछ नहीं रह गया है। यही कहेंगे सरकार को कि आप जल्द से जल्द अपना कार्य सही से करें। लेकिन और एक चीज बता दें, संग्रामी যৌথ মঞ্চ কিন্তু চোখে চোখ রেখে লড়াইটা করবে, যতদিন না আমাদের দাবি দাওয়া আদায় হবে 1 ইঞ্চিও জমি ছাড়বো না, এটা আমরাও বার্তা দিই সরকারকে। কিছু না কিছু তো চলছে যেটা আমরাও বুঝে উঠতে পারছি না। আমরাও এটাই ভাবছি, আমরাও এটাই চাইছি, এই ডিএ মামলা শুনানিটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সুরাহাটা বেরোবে। আমরা চাইছি যে আমরা আবেদন করব সুপ্রিম কোর্টকে, মহামান্য সুপ্রিম কোর্টকে, যে আপনি তাড়াতাড়ি এই জিনিস এইটাকে নিয়ে ভাবনা চিন্তা করুন, আর এই সুরাহাটা যত তাড়াতাড়ি হোক এটা আপনারা বার করার চেষ্টা করুন। নিয়োগ দুর্নীতি মামলা শুনানি রয়েছে, আশাবাদী আছি যারা চুরি করেছে তাদের তো একটা উত্তর তো হবেই কালকে, আর যারা নিজের ন্যায্য চাকরি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে তারা নিশ্চয়ই কিছু না কিছু কালকে একটা পজিটিভ বার্তা পাবে সবাই। প্রথম কথা, এটা ভাবতে আশ্চর্য লাগে, এবং উনি প্রধান বিচারপতি মহাশয়ের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি, উনি যেটা বলে গেছেন এখানে সেটা একদমই সঠিক। সে দৃষ্টিভঙ্গিটাই আমাদের সংবিধান এবং সংবিধানের ছাতার তলায় আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা সেটাই আশা করি। কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়েড। এখন এই জায়গা থেকে যদি বলা হয় তাহলে একটা কথা, যে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ বিশেষ কিছু রাজনৈতিক মামলা আছে, বা রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক এবং বা অন্যান্য ক্ষেত্রে অপরাধীদের মামলা, সেটাও বেশ কিছু সময় এমনকি দেখা যায় রাত্রেবেলাও কোর্ট খুলে সেটার বিচার হয়। অথচ যেখানে এতগুলো মানুষের জীবন জীবিকা নির্ভরশীল, এবং শুধু তাই নয়, এই ডিএ মামলাটা শুধুমাত্র কয়েকজন সরকারি কর্মচারীর দাবি এরকমভাবে যদি ভাবা হয়, এটাকে ভুলভাবে ছড়ানো হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের
আর্থ সামাজিক মানে অর্থনৈতিক পরিকাঠামোটা দাঁড়িয়ে আছে এখানে। কেন দাঁড়িয়ে আছে এই কারণটা হচ্ছে, ভালো করে ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে যে টাকাটা বেতন হিসেবে আসে, সেই বেতনের টাকা অংশটাই কিন্তু সারা সমাজে ফ্লো করে যায়। এখানে কোনো অন্যান্য শিল্প টিল্প নেই, এটা একদম অন ক্যামেরা বলছি। এবং দীর্ঘদিন ধরে হওয়ার জায়গাটাকে খুব সুপরিকল্পিতভাবেই আমার কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে সুপরিকল্পিতভাবেই সেই জায়গাগুলোকে যেন বন্ধ রাখা হচ্ছে। এর সাথে যদি এটাকেও জুড়ে দেওয়া হয়, তাহলে অর্থনীতির এই হিসেবটা যেটা হয়, যে টাকার ফ্লোটা আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে চুইয়ে চুইয়ে নিচের দিকে যাবে, যাবে কোথায়? তো আটকে যাচ্ছে। যে অর্থনীতিবিদরা এভাবে হিসেব করছেন যে এখানটা কাট আপ করে দিয়ে আমি অন্য কোনো জায়গায় সরাসরি টাকা পয়সা দেওয়ার মাধ্যমে ঘুষ দিয়ে মানে ঘুষের মতন করে দিয়ে আমি সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোটা ঠিক রাখবো, সেটা রাজনৈতিক মোটিভেটেড একটা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী সমাজের পক্ষে কখনোই একটা সমাজের দীর্ঘস্থায়ী সমস্যা নিরসনে সেটা সম্ভব নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে যা আর্থসামাজিক অবস্থা সেক্ষেত্রে। সুতরাং এই জায়গায় ওই যে আবারও বললাম, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। জাস্টিসটা আমাদের প্রতি ডিনাই করা হচ্ছে, এবং সেটা যদি চলতেই থাকে, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে বোধ হয় এটাকে খুব সুপরিকল্পিতভাবেই করা হচ্ছে। আপনি যে তৎপরতার কথা বললেন, এখন যদি তৎপরতার কথাতেই আসি, আমরা বারংবার দেখছি যে মামলাটি বারংবারই পিছিয়ে যাচ্ছে, এবং আপনাদের মধ্যে অনেক আলোচনা করছেন যে বারংবার পিছনে থাকা। আজকেও দেখলাম মামলাটি 60 নম্বরে ছিল, এই নিয়ে 12 বার পিছনে। এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে বলে আপনাদের মনে হয়? অদৃশ্য কোনো শক্তি? হ্যাঁ, না, এই কথাটাই বলছি যে এক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে এটা সুপরিকল্পিত বিষয়। কেন এরকমটা হবে? যারা এর মধ্যে রয়েছেন, এই ব্যবস্থাটার মধ্যে রয়েছেন, হয় সেখানে কিছু একটা গন্ডগোল আছে, কারণ তাদের তৎপরতাই বা কোথায়? আমরা তাদেরও তৎপরতা লক্ষ্য করছি না। তারিখ পে তারিখ আসছে, কিন্তু তাদেরই বা তৎপরতাটা কোথায়? এটা শুধুমাত্র আইওয়াজ করা হচ্ছে, এবং সরকার স্বাভাবিকভাবেই তার স্বরটুকু খেয়ে নিচ্ছেন। মানুষ এরপর কোথায় যাবে? তারিখ পে তারিখ বলে যে কথাটা এতদিন শুনতাম, সেটা তো সত্যি হয়ে যাচ্ছে কোথাও গিয়ে। তাহলে হাইকোর্ট বা লোয়ার কোর্ট গুলোতে কি বার্তা? এটাই তো আমাদের দুর্ভাগ্য যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলে যাচ্ছেন যে এই তারিখ পে তারিখের ঘটনাটা যেন না হয়, কারণ সত্যি সত্যি মানুষ যেন সংবিধানের ছাতার তলাটা সঠিকভাবে তাতে ভরসা করতে পারেন, কিন্তু সেই ভরসাটা তো কোথাও না কোথাও নষ্ট হচ্ছে, এবং সেই নষ্ট হওয়ার পেছনে তো এই তারিখ পে তারিখেই। সাধারণ মানুষের জন্য কি তাহলে কোর্ট বিচার ব্যবস্থা নয়? এটাই তো প্রশ্ন। যেখানে সার্বিক স্বার্থ জড়িত, সেখানে এই মামলার কেন তড়িঘড়ি কোনো বিচার হচ্ছে না? এগুলোই আমাদের কাছে সত্যি সত্যি, ওই যে বললাম যে প্রথম থেকেই, যে এই জায়গাগুলোই আমাদের কাছে খুব ধোঁয়াশা। যারা এর মধ্যে রয়েছে, এই পুরো বিষয়টার মধ্যে যারা সম্পৃক্ত এবং সংযুক্ত, আমাদের সেই জায়গাগুলোই মনে হচ্ছে অদ্ভুত রকমের বিষয়। কোথায় কি চলছে, এভাবে কেন এরকমটা হচ্ছে? এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই জায়গাগুলোকেই ফোকাস করতে চাইছে। সপ্তাহের শুরু, একদম সপ্তাহের শুরুর দিনই ছিল এরকম ডিএ মামলার একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি। এরপর আগামীকাল আমরা জানি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে। কি মনে হয় কোন দিকে যেতে চলেছে? প্রথম কথা, ডিএ মামলার যে রায়গুলো, মানে রায়টা যে আবার একটা তারিখেই আসবে, এটা আমরা প্রায় সবাই এক্সপেক্ট করেইছিলাম। এর অন্যথা যে কিছু হবে না সেটা এক্সপেক্ট করেছিলাম, কারণ গতি প্রকৃতি থেকে আমাদেরও তো কিছু বোঝার ক্ষমতা থাকে। অতএব এই নিয়োগ দুর্নীতি মামলা বলছেন, যেখানে সরকার নিয়োগ দুর্নীতিতে নিজের যে মুখ পুড়ছে, এটাকে মানে কোনোভাবে ওই লেপন করতে চাইছে যাতে করে বাঁচানো যায়, সেই জায়গা তো খুব স্বাভাবিক যে এই জায়গাতেও আমরা জাস্টিস, মানে এই জায়গাতেও যারা ভুক্তভোগী তারা জাস্টিস পাবে, এই আশা করাটা বোধহয় এই মুহূর্তে অনেক দূরের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা চলছে, সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার কোনো পার্টি নয়, কিন্তু তাও সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু মহার্ঘ ভাতা নিয়ে যে লড়াইটা চালাচ্ছে, মূলত এটা এখন 2019-এর যে রোপা, যেখানে ডিএর কম্পোনেন্টই নেই, সেইখানে আমরা এই লড়াই অবস্থান চালাচ্ছি আজকে 536 দিন ধরে। কিন্তু এই অবস্থান শুরু হয়েছিল হাইকোর্টে যে মামলা হয়েছিল, সেই মামলা যে হাইকোর্টের রায় ছিল যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হচ্ছে তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, তার ভিত্তিতেই আমরা এই অবস্থান শুরু করেছিলাম যে হাইকোর্টের রায় সরকারকে মেনে নিতে হবে। কিন্তু সরকার হাইকোর্টের রায় মেনে না নিয়ে সুপ্রিম কোর্টে চলে যায়, জনসাধারণের টাকা খরচ করে অকারণে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে।
এবং সেখানে যে এসএলপি বা শর্ট লিভ পিটিশন করা হয় সেটা আজকে দীর্ঘ মানে লং পিটিশন হয়ে গেছে। এসএলপি গৃহীত হবে না খারিজ হবে এই বিষয়টা সুপ্রিম কোর্ট স্থির করতে দেখা যাচ্ছে যে আজকে নিয়ে 13টা শুনানি হয়ে গেল, এটা স্থির হয়নি। তো সুতরাং স্বাভাবিকভাবেই কর্মচারীদের মনে প্রশ্ন জাগছে যে সুপ্রিম কোর্টে আদৌ মামলাটার কোনো নিষ্পত্তি হবে কিনা। সেদিক থেকে সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই মামলার পার্টি নয়, সুতরাং এখানে আমাদের হতাশা বা নিরাশা এসব কিছুই নেই। আমরা মনে করি যে আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে এবং সেটা আইনি যে লড়াই চলছে সেই লড়াই, যেমন 2009 রোপা যে টাকা, সেই টাকা কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণভাবে ফিনান্স কমিশন মারফত এবং গ্র্যান্ট ইন এডের মারফত 10 লক্ষ শিক্ষক কর্মচারীর জন্য পেয়ে গেছিল, কিন্তু তারা সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করবার জন্য সম্পূর্ণ মিথ্যা হলফনামা দিয়ে বলেছে যে এত টাকা নাকি রাজ্য সরকারের কোষাগারে নেই। আমরা এই হলফনামা যে দিয়েছে রাজ্য সরকার, মিথ্যা হলফনামা, তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা করছি। এবং সংগ্রামী যৌথ মঞ্চ মহার্ঘ ভাতা যে অধিকার, এই অধিকার নিয়ে যে লড়াই করছে, যতক্ষণ না এই অধিকার আদায় হচ্ছে ততক্ষণ এই লড়াই চালিয়ে যাবে এবং সেটা আইনি লড়াই হোক এবং রাস্তার লড়াই হোক, সমস্তভাবেই লড়াই চলবে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি, তার বক্তব্যতে আমাদের ভরসা ছিল যে তিনি বলেছিলেন যে তারিখ পে তারিখ যেন না হয়। তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পরেই এ কথা বলেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা সবসময় লিস্টে শেষের দিকে থাকছে এবং মামলার শুনানি হচ্ছে না। আজকেও তাই হয়েছে, জাজেরা তারা শুনানি শুনতে চাননি এবং একজন নতুন বিচারক তিনি এই বেঞ্চে এসেছেন, সেই কারণে কিনা জানি না। তো সেই ব্যাপারটা আমাদের রহস্যজনক মনে হচ্ছে। রহস্য কি আমরা বুঝতে পারছি না, কারণ এই একই মামলা যখন সুপ্রিম কোর্টে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের, ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছিল, সেই সময় কিন্তু 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সেই এসএলপি খারিজ করে দিয়েছিল এবং সেখানকার কর্মীরা তারা কিন্তু 2009 সালের রোপার বকেয়া মহার্ঘ ভাতা তারা পেয়ে গেছে, কিন্তু অন্য রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষক তারা পাননি। সুতরাং একই মামলায় পৃথক ফল কেন হচ্ছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আশা করি এটা আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতেও আবারও বলা হবে এবং রাজ্য সরকার যাতে এই মামলা তুলে নেয় বা নিষ্পত্তি করে সেরকম চেষ্টাও চালানো হবে। সেটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার, তো আমি বললামই যে প্রধান বিচারপতি যিনি আছেন বর্তমানে, তিনি ওই আসনে বসবার পরেই বলেছিলেন যে আপনারা দেখবেন, এটা সংবাদপত্র বেরিয়েছিল যে আপনারা বিচারপতিদের উদ্দেশ্যে বলেছিলেন সুপ্রিম কোর্টের যে আপনারা দেখবেন যে তারিখ পে তারিখ যেন না হয়, যেন মামলার দ্রুত নিষ্পত্তি হয়। অথচ আমরা শুনেছি যে এই মামলার যে লিস্ট সেটা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও একটি ভূমিকা থাকে। তো তাহলে এই ডিএ মামলা বারবারই যদি পিছিয়ে যায় এবং এটা 2009 সালের পুরনো ব্যাপার বলে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিচ্ছেন না নাকি, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। না, সেটা তো হওয়া উচিত। যেখানে কয়েক লক্ষ কর্মচারী পেনশনার আছেন, তারা অনেকেই কঠিন রোগে ভুগছেন এবং ওই টাকার অভাবে তারা চিকিৎসা করাতে পারছেন না, সেই রকম ক্ষেত্রে তো অবশ্যই দেখা উচিত। সরকারি কর্মচারী, শিক্ষক, তারা সারা জীবন ধরে জাতির উদ্দেশ্যে তাদের সেবা করলেন, রাষ্ট্রের সেবা করলেন, অথচ তাদের পাওনা গণ্ডা, যেটা তাদের যে মহার্ঘ ভাতা বা তাদের যা পেনশন, যেটা তাদের নিজের টাকাতেই তারা পান, যে টাকা জিপিএফে কেটে রাখা হয় জিপি ফান্ডে, তো সেই টাকাটা মেটানোর জন্যে কেন দেয়া যাচ্ছে না। এবং রাজ্য যিনি মুখ্যমন্ত্রী, তিনিও এখন বলছেন যে মহার্ঘ ভাতা নাকি অধিকার নয়, এটা ম্যান্ডেটারি নয়, অথচ তিনি যখন ক্ষমতায় ছিলেন না তিনি বলেছিলেন যে না, যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, এখন উল্টো কথা বলছে। এইসব মিলিয়ে পুরো বিষয়টাই কর্মচারীদের সামনে ধোঁয়াশা। এবং রাজনৈতিক মহলের সর্বত্র একটা কথা খুব ঘুরপাক খাচ্ছে যে এই সরকার যদি মহার্ঘ ভাতা দিয়ে দেয় তাহলে এই সরকার দেউলিয়া হয়ে যাবে। না না না, এটা একেবারেই যারা বলে থাকেন জানি না। আমি আমার বক্তব্য শুরুতেই বললাম যে এই টাকা রাজ্য সরকার পেয়ে গেছে অনেক আগেই। 2009 সাল থেকে
তখন বোধহয় ত্রয়োদশ অর্থ কমিশন ছিল, সেই ত্রয়োদশ অর্থ কমিশনের মারফত গ্র্যান্টিনেডের মারফত পেয়ে গেছে এবং অন্যত্র খরচ করে ফেলেছে। তা সেই টাকা যেখানে খরচ করছে সেখান থেকে নিয়ে আসুক। রাজ্য সরকার যেভাবে রাজনৈতিক দলগুলো, রাজ্য সরকার যে কথা বলেছে সুপ্রিম কোর্টে, অন্যত্র খরচ হয়ে গেছে এই কথা দাবির সাথে বলছি। হ্যাঁ আমরা অবশ্যই বলছি যে না হলে মিথ্যা হলফনামা দিয়েছে যে টাকা নেই, রাজনৈতিক দলগুলো সেই একই কথা বলছে, সেই মিথ্যা তাদের কথায় তো ওই মিথ্যা হলফনামাকেই আরো সাপোর্ট করা হচ্ছে, সেটা ঠিক নয়। সরকারের কাছে সেই টাকা আছে, হয় খরচ করেছে বা অন্য কোনো ব্যাংকে সেই টাকা হয়তো রাখা হয়েছে, এরকম ব্যাংক অ্যাকাউন্ট সরকারের থাকে, অবিলম্বে সেই টাকা সরকার মিটিয়ে দিতে পারে বলেই আমরা মনে করছি এবং হাইকোর্ট এটা জানে বলেই হাইকোর্ট কর্মচারীদের পক্ষে এই রায় দিয়েছে। দেখুন, এটা একটা হতাশা তো অবশ্যই রয়েছে কর্মচারীদের মধ্যে, কিন্তু বিশেষ করে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের যারা সৈনিক রয়েছি তারা এটা আমরা হয়তো আগে থেকে কিছুটা জানতাম কি এই ধরনের কিছু একটা হবে। কেন কি একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে, ওই তারিখ পে তারিখ আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এটা আমাদের একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করছি, যাতে এটা একটা নিদান যত তাড়াতাড়ি হয় পাওয়া যায়। দেখুন, একটা ষড়যন্ত্র তো অবশ্যই আছে, এটা অস্বীকার করার যে কোনো জায়গা নেই। কেন কি সরকারের কাছে টাকার অভাব নেই, সরকার কোটি কোটি টাকা খরচ করছেন, উনি করতেই পারেন। ওনার টাকাটা ওনার নয়, জনগণের টাকা, উনি নয় ছয় করছেন। সে টাকা খরচ করে যে টাকাটা উনি এই মামলা পেছনে যে খরচ করেছেন, অন্তত কিছু শতাংশ ডিএ অবশ্যই দিয়ে দেওয়া যেত ওই টাকাতে। কিন্তু সরকারের সদিচ্ছা নেই, সদিচ্ছা না থাকলে, সদিচ্ছার অভাব যদি ঘটে, তাহলে এই ধরনেরই ওনারই রাজ্যের আমরা কর্মচারী আজকে 536 দিন ধরে এখানে বসে রয়েছি শহীদ মিনারে। শীত, গরম, বৃষ্টি সবই চলে গেল, কিন্তু আমরা বসে আছি, রাস্তা লড়াইয়ে নেমে আছি না করছি। কিন্তু একটা ছিল অন্তত কি, মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলছে, একটা কিছু সুরাও হবে, কর্মচারীদের ভেতরে একটা আশ্বাস ছিল, কিন্তু সেটা কর্মচারীরা আস্তে আস্তে সেটা হারিয়ে ফেলেছেন। একদম নিরাশজনক অবস্থায় আমরা আছি, কিন্তু লড়াই জারি আছে, রাস্তার লড়াই আমরা রাস্তাতেই লড়বো। সরকার তো হাইকোর্ট বলে বা আদালত বলে তো উনি কিছুই মনেই করেন না। কালকে ধরুন যদি সুপ্রিম কোর্ট যদি রায় দিয়েও দিত, তাহলে উনি কি দিয়ে দিতেন? এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। উনি বলতেন আমি সুপ্রিম কোর্ট মানি না, যেভাবে অনেকবার বলেছেন হাইকোর্ট আমি মানি না, বিস্ফোরক অভিযোগ করছেন। অবশ্যই এখানে তো কোনো রকেট সায়েন্সের দরকার পড়ে না এটা বোঝার জন্য। উনি তো বহুবার বলেছেন কি হাইকোর্ট আমি মানি না, উনি নিজেই হাইকোর্ট, নিজেই জাজ, নিজেই সব কিছু। তো উনি যদি মহামান্য সুপ্রিম কোর্ট যদি ধরুন আমাদের এসএলপিটা যদি গ্রহণ স্বীকার করে নিতেন, যদি ওনারা বলতেন কি হাইকোর্টের যে রায়টা রয়েছে সেটাই বহাল থাকবে, বা কি বলতেন সেটা ওনাদের ব্যাপার, তাতে কি সরকার ওনার কথা মেনে নিত? আমার মনে হয় মানতেন না। উনি আবার একটা নতুন অজুহাত তৈরি করতেন, আবার কোর্টের যাওয়ার রাস্তা দেখতেন নতুন করে। কর্মচারীদেরকে এইভাবেই বিভ্রান্ত করে ওনারা রাখতে চান। কিন্তু আমরা যারা কর্মচারী, যারা এখানে মাঠে ময়দানে এখানে দিনরাত বসে রয়েছি, যেভাবে আদালতে আমরা লড়াইটা লড়বো, আগামী দিনে যদি লড়তে হয়, সংগ্রামী যৌথ মঞ্চ যদি লড়তে হয় আদালতে, যেভাবে লড়বো, যেভাবে আমরা এখানে ময়দানেও লড়ছি। একটা প্রশ্ন তো করতেই হয়, আপনি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রাজনৈতিক দল অনেক সময় বলছে যে সরকার যদি ডিএটা দিয়ে দেয় তাহলে কোথাও গিয়ে তারা দেউলিয়া হয়ে পড়বে, আপনারা কি বিশ্বাস করেন? আগে না, একদমই নয়। সরকারের প্রথম কথা হচ্ছে সরকারের কাছে টাকা আছে কি নয় সে দেখার কাজ আমার নয়। যে কোনো সরকারই হোক, ওদের এটাই হচ্ছে বক্তব্য কি সরকারের কাছে টাকা নেই, কিন্তু সরকারের কাছে টাকা আছে কি না নেই সে দেখার কাজ আমার নয়। সরকার কাছে টাকা নেই এটা কে বলেছে? কোটি কোটি টাকা এই চাকরি দুর্নীতি, এই ধরুন না এত বছর ধরে ডিএ না দিয়ে যে টাকাটা ওনারা যে চুরি করেছেন, সে টাকাটা কোথায় গেল? সরকারের কাছেই রয়েছে, মন্ত্রী আমলাদের ঘরে রয়েছে, বিভিন্ন খাটের তলা থেকে, বাথরুম থেকে সেটা বেরিয়েছে। সে ডিএ টাকা হোক বা চাকরি চুরির টাকা হোক, টাকা তো রয়েছে, সরকারের কাছে টাকা আছে। না দেওয়ার অজুহাত, বিভিন্ন ধরনের অজুহাত হতেই পারে। সেটা যেখানে মানুষের সার্বিক স্বার্থ জড়িত রয়েছে সেখানে এই মামলায় কেন তড়িঘড়ি বিচার হচ্ছে না? আসলে ব্যাপারটা হচ্ছে
একটু যে কোনোই সরকার, সে এই রাজ্যের বর্তমান সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক বা যে কোনো সরকার, এটা কোনোদিনই চাইবে না কি কর্মচারীর যে এই যে বকেয়া ডিএটা, এটা তার উপরে একটা সুপ্রিম কোর্টের সিলমোহর লেগে গেল, তার মানেই হয়ে গেছে ওইটা পার্মানেন্ট হয়ে গেল, ওইটা আমাদের কর্মচারীর অধিকার হয়ে গেল। আর এই একটা নমুনা রাজ্যের, যে কম টাকা দিয়ে আমি যদি সস্তা লেবার ফ্যাক্টরি একটা তৈরি করতে পারি পশ্চিমবাংলায়, তাহলে এটাকেই দেখিয়ে, এই মডেলটাকেই দেখিয়ে বাকি যে সরকারগুলো রয়েছে রাজ্যে বা কেন্দ্রে, ওনারা এনাকেই ফলো করবেন। তাই হচ্ছে এইসব এনাদের কীর্তি করে যাচ্ছে। বৃহত্তর স্বার্থ জড়িত রয়েছে বলছেন? অবশ্যই অবশ্যই স্বার্থ জড়িত রয়েছে, নাহলে এইভাবে একটা মামলা দীর্ঘদিন ধরে শুনানি হবে না, এটা হতে পারে না। নিয়োগ দুর্নীতি মামলাটাও তো একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে, কিন্তু দেখা যাক, সিবিআই তদন্ত তো মহামান্য আদালত সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, আশা আছে কি ওখান থেকে যারা যোগ্য আছেন অযোগ্য আছেন একটা বাছাই হবে, কিন্তু ওখানেও একটা নিরাশা কোথাও না কোথাও মনের ভেতরে আছে কি সরকার এটাকেও যেভাবেই করি হোক স্টে লাগাবে, যাতে কারোরই চাকরি না যায়। যদি কারোর ভুলবশত যদি চাকরি চলে গেল, তো এই লোকটা তো সেই মন্ত্রীর ঘরে হামলা করবে যারা টাকা দিয়েছে, টাকা তো তারা পাবে কোথা থেকে? টাকা তো সব খরচ করে ফেলেছে। তো মন্ত্রীদেরকে, মিডিয়েটারদেরকে সেভ করার জন্য হচ্ছে এই স্টে লাগিয়ে দাও, যাতে চাকরিটাও থাকুক আর আমরা যাতে দেখাতেও পারি যে আমরা তোমাদের জন্য লড়ছি। দেখুন 199 দিন বাদে পিছিয়ে গেল, কিন্তু মামলাটা দেখতে হলে দেখবেন প্রায় 3 বছর ধরে মামলাটা পিছিয়েই যাচ্ছে। শুধু একটা এসএলপি মামলাটা গৃহীত হবে কি না হবে, এটার জন্য 3 বছর লাগছে, এটা তো ভাবতেই সন্দেহ লাগছে। কেমন মামলাকারী সংগঠনদের সঙ্গে সরকারের কি বোঝাপড়া সেটা আমরা বুঝতে পারছি না। নইলে একটা জিনিস ভেবে দেখুন, 13 বার হিয়ারিং হলো, 13 বারই গিয়ে সে 58 নম্বর 60 নম্বর, এটা কেন আসছে? এটা আজ সমস্ত কর্মচারীর মনের প্রশ্ন। আর এটা যেহেতু মৌলিক অধিকার, হাইকোর্টে প্রমাণিত হয়েছে, হাইকোর্ট স্যাট সব জায়গায় প্রমাণিত হয়েছে যে মহার্ঘ ভাতা কর্মচারীর মৌলিক অধিকার। ইভেন ভারতবর্ষের সমস্ত রাজ্যে এআইসিপিআই অনুযায়ী সম্পূর্ণ বেতন দেওয়া হয়, একমাত্র ব্যতিক্রমী রাজ্য আমাদেরই পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে আমরা যে মহার্ঘ ভাতাটা পাচ্ছি না, এটা দেশের জন্য খুব একটা ভালো লক্ষণ নয়। এটা তো না চাইলেও তো আশঙ্কা করতেই হচ্ছে। আমি যতই ভাবি যে অন্য কোনো অঙ্ক নেই, কিন্তু দেখুন একইভাবে 13 বার যে হিয়ারিং হচ্ছে, 13 বারই 58 নম্বর 60 নম্বরে গিয়ে মামলাটা পড়ছে। এখানে আমি না চাইলেও তো মনে একটা সন্দেহের বীজ জানা পাচ্ছে যে অন্য কোনো অঙ্ক থাকলেও থাকতে পারে। আমার মনে হয় আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনি এই মামলাটি সম্পর্কে অবগত নন, নইলে তো ওনারই স্ববিরোধী মন্তব্য হয়ে যাচ্ছেন। উনি নিজেই বলেছেন যে কোনো মামলা যেন ডেট পে ডেট বা তারিখ পে তারিখ না হয়, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, উনি নিজেই বলেছেন। তাহলে উনি একটা বিষয় কেন লক্ষ্য করছে না? 3 বছর ধরে একটা মামলা পিছিয়ে যাচ্ছে, হিয়ারিংয়ে হচ্ছে না। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতি বিষয়টি জানেন না, উনি বিষয়টিতে গুরুত্ব দিন। এই মামলা তড়িঘড়ি বিচার হচ্ছে না, এটা তো শুধু আমাদের সঙ্গে সমস্ত পশ্চিমবঙ্গ, সমস্ত ভারতের জনগণের প্রশ্ন। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বিরোধী নেত্রী থাকতে বলতেন যে গভর্নমেন্ট দিয়ে দিতে পারে না তার ক্ষমতা থাকার অধিকার নেই। ইভেন তিনি এখন ইন্ডিয়া জোটের একজন গুরুত্বপূর্ণ ফেস। ওনার সহকর্মী কলিগ যারা আছেন তাদের সমস্ত স্টেটে কর্মীরা এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পেয়ে থাকছে। তাহলে তার স্টেট কেন কর্মীদের ন্যায্য দাবি, যেটা কোর্ট প্রমাণ করে দিয়েছে যে আমরা এটা পেতে পারি, সেটা না দেওয়ার জন্য উনি কেন সুপ্রিম কোর্টে বারবার ডেট পিছাচ্ছেন, হিয়ারিং নিচ্ছেন? এটা তো আমাদের কাছে ধোঁয়াশা। মানে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান আর তার আমাদের সর্বোচ্চ বিচারালয়, সেখানে আমরা কর্মচারীরা বিচার পাচ্ছি না, যেখানে একটা স্টেটের পুরো এমপ্লয়িরা বিচার পাচ্ছে না, এখানে সাধারণ জনগণের মধ্যে বিচার নিয়ে সন্দেহ আসবে। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী প্রত্যেক বিষয়টি নজর দিক। এর জন্য কিন্তু সমস্ত জনগণের আইনের প্রতি ভরসা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করেছে। আমরা চাইবো যে আমরা কর্মচারীরা আমাদের বকেয়া মহার্ঘ ভাতাটা পাই, যাতে সমস্ত দেশের সমস্ত নাগরিকের আইনের প্রতি বিশ্বাসটা ফিরে আসে। देखिए, सबसे पहले बात यह है कि कोई भी अगर केस होता है, भारत का ही सिस्टम बता रही हूँ मैं, कोई भी केस होता है कि एक केस को लेकर वो तारीख पे तारीख तो होता ही है। इसमें हमारे जो न्यायपालिका जो है इसमें थोड़ा सा पीछे है। दूसरी बात है कि हम लोग का जो डीए का केस है कि जो 2009 से जो है, जो आज भी होने वाला था, उसको टेल कर चला गया है दुर्गा पूजा के पहले, यानी कि पूजा के पहले। इस केस में भी बहुत बड़ी बात है कि हम लोग ये आशा लगा कर रखे थे कि कुछ भी होगा हमारे पक्ष में कुछ तो पॉजिटिव आएगा, और इसी आशा में हम लोग ये केस का हम लोग तारीख पे तारीख हम लोग सुनते जा रहे हैं। बट
ये हमेशा से होते आ रहा है। हम लोग मन में नहीं है लेकर चले थे कि हमारे पास 90% ये आशा थी कि हाँ ये केस जो है फिर से ये तारीख पे ही जाएगा, दूसरे तारीख पे जाएगा। तो इसके लिए बहुत निराशा नहीं है, लेकिन एक निराशाजनक बात तो ये है कि छोटा सा केस में एसएलपी करने के लिए जो एक संक्षिप्त है उसका कम से कम सुनवाई आज तो हो जाना चाहिए। इसमें हम अपनी सरकार में जो कोई भी है, जो सरकार से नहीं अपेक्षा रखेंगे कि इस तरीके से जो केसेस जो आगे बढ़ते जा रहे उस पे थोड़ा सा ध्यान दे, और जो केस अटका हुआ जो मामला है वहाँ पे उस पे एसएलपी में थोड़ा समय लगता है, उस केस को लेकर थोड़ा हम लोग का जो डेट है, जो तारीख है, उस पे संक्षिप्त तौर से ही सुनवाई हो जाए ताकि हम लोगों को अगले डेट की इंतजार न करना पड़े। देखिए, कुछ दिन पहले मैं एक न्यूज़ में पढ़ी थी कि ये तारीख पे तारीख ना हो, इसके लिए ये विचार किया जा रहा है कि जो भी मामला हो 3 साल के अंदर मतलब वो मामला को सुनवाई हो जाए, चाहे जितना बड़ा भी केस हो। इस पे हम सभी तो ऐसे प्रक्रिया तो हम लोग देख ही रहे हैं, लेकिन अभी तक वो हमारे प्रैक्टिकल रूप में अभी तक तो आया नहीं है। तो इस तरीके से तो हम लोग बस यही आशा कर सकते हैं कि जो हमारे न्यायमूर्ति हैं, जो अब आगे के जो फैसला लेने वाले हैं, शायद इस तारीख को हम लोग मिटा दें। ये अगली तारीख तक यानी कि 3 साल के अंदर जो प्रक्रिया है, जो जितनी भी लंबी प्रक्रिया है वो कंप्लीट हो जाए, उसके बाद कोई तारीख ना हो। तो ये इस केस के बारे में बस इतना ही बोलूंगी कि न्यायमूर्ति जो भी बोल रहे हैं उस पर हम लोग ये अपेक्षा ही रख सकते हैं, उस पर बस हम लोग सोच सकते हैं, हम लोग आशा ही रख सकते हैं, इंतजार करने के अलावा और कुछ नहीं कर सकते।